ঠোঁটে চুমু খেতেই কণা বলে ওঠে, ফিরোজ ভাইয়া তুমি কি করতেছো এইসব আমাকে? কথা বলিস না, চুপ করে থাক, না হলে সবাই জেগে যাবে। তুমি আমার সাথে এসব করতেছো কেন? এসব বিয়ের পরে স্বামী স্ত্রী করে। আমি তোকে বিয়ে করব, বুঝেছিস? তাই এখন থেকে এসব করতেছি। ছেড়ে দাও আমাকে, না হলে আমি চিৎকার করব। তখনই ফিরোজ বলে ওঠে, কণা বোন আমার, প্লিজ চিল্লাচিল্লি করিস না, আমি তোকে খুব ভালোবাসি, তো বলতে পারি না। তাই বলে তুমি এত রাতে আমার রুমে এসে আমাকে ধর্ষণের চেষ্টা করতেছো? ভাই তুমি এতটা খারাপ? কণা বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, তোর জন্য সবকিছু করতে পারবো আমি। তুমি একটি ছেলে, বুঝছো? যাও তোমার রুমে, না হলে আমি আম্মুকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে ফিরোজ নিজের রুমে চলে আসে। চলেন এখন সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। কণা হলো ফিরোজের মামাতো বোন। ফিরোজ মামার বাসায় ঘুরতে এসেছে, কলেজ বন্ধ দিয়েছে তাই। কণাকে অনেক পছন্দ করে ফিরোজ, কিন্তু কণা ফিরোজকে একটু দেখতে পারে না, কারণ ফিরোজ খুব একটা সুন্দর ছিল না তাই। কিন্তু ফিরোজ যেমন করে হোক কণাকে নিজের করে চায়, তাই রাতে ফিরোজ চুপি চুপি কণার রুমে গিয়ে লিপ কিস করতে থাকে, কিন্তু ভুলবশত কণা জেগে যায়। তারপর দেখলেন তো কি হলো। এরপর ফিরোজ অনেক ভয় পায়, কারণ যদি কণা সবাইকে এইসব বলে দেয় তখন কি হবে। এই ভয় ফিরোজের আর ঘুম আসে না রাতে। পরদিন ফিরোজ রুমে বসে আছে, এমন সময় কণা রুমে আসে আর বলতে থাকে, আমার গলায় সোনার মালাটা আজ থেকে পাইতেছি না। আমি জানি তুই এনেছিস, এটা আমাকে দিয়ে দে, খুব পছন্দের জিনিস আমার ওটা। কণার মুখে এমন কথা শুনে ফিরোজও থমকে যায়, কারণ কি বলতেছে কণা এসব? কি হলো, কথা কানে যায়নি তোর? আমি তো এই সম্পর্কে কিছুই জানি না কণা, আর কি বলতেছো মালার কথা তুমি? একদম নাটক করবি না ফিরোজ ভাই, সত্যি সত্যি দিয়ে দে, না হলে আমি বাবা মাকে বলে দিব। ফিরোজ কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ ফিরোজ এইসব মালা সম্পর্কে কিছুই জানে না। বিশ্বাস করো কণা, আমি কিছু জানি না, আমি তো শুধুমাত্র তোমাকে কিস করতে গিয়েছিলাম। তুই এইভাবে শুনবি না। ও দাঁড়াও, বাবা মাকে ডাকতেছি। এই বলে কণা চিৎকার শুরু করে দেয়। না বাবা, তোমরা কোথায়? এখানে আসো তো। কণার এমন চিৎকার শুনে সবাই রুমে আসে। কি হয়েছে মা, তুই এমন চিৎকার করতেছিস কেন? বাবা জানো তোমার এই গুণধর ভাগ্নে কি করেছে? কি করেছে শুনি? আমার গলার সোনার হারটি চুরি করেছে, এখন বলেছে নেয়নি। কি বলিস এইসব কণা তুই? হ্যাঁ মা, ও নিয়েছে। আমি কত করে বললাম ভাই দিয়ে দাও, দিল না। ফিরোজ, যা শুনতেছি সব কি সত্যি? মামা সবকিছু মিথ্যা, আমি নেইনি ওর কিছু, আমি মালা সম্পর্কে জানি না। ও আচ্ছা, কণা তুই যে বলতেছিস ফিরোজ নিয়েছে, তুই শিওর ও নিয়েছে বা কোনো প্রমাণ আছে তোর কাছে? বাবা জানো আরো কি করেছে ও আমাকে? কি করেছে শুনি? ফিরোজ আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি রাতে ঘুমাইছি দেখে আমার পরনের সব কিছু খুলে ফেলেছে, আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি জেগে যাই, তখন ও বলতেছে আমার ভুল হয়েছে, এটা ওটা অনেক কথা, আর আজকে থেকেই আমার মালাটি পাইতেছি না। কণার কথা শুনে ফিরোজ একটু অবাক হয়, কারণটা হলো ফিরোজ শুধুমাত্র কিস করেছে, আর কণা কি সব বলতেছে। রাগান্বিত চোখ নিয়ে ফিরোজের প্রতি কণার বাবা তাকিয়ে বলে, এসব কি সত্যি? হ্যাঁ বা না বলবি ফিরোজ। ফিরোজ ভয়ে ভয়ে বলে, হ্যাঁ মামা আমি গিয়েছিলাম ওর রুমে, কিন্তু বলা শেষ হতে না হতেই প্যান্টের বেল্ট খুলে ফিরোজকে মারতে থাকে। মামা আমার সব কথারই তো শোনো আগে। তোর আর কোনো কথাই শুনবো না। তোর সাহস কেমনে হয় আমার মেয়ের দিকে তাকানো? এই শিক্ষা দিয়েছে তোর মা বাবা? মামা আমি কণাকে ভালোবাসি, তাই আমি ওর রুমে গিয়েছিলাম। তোর ভালোবাসা বের করতেছি, দাঁড়া। এটা বলে ফিরোজকে মারার জন্য কণার বাবা একটি লাঠি নিয়ে আসে। এইদিকে কণা এই সব কিছু দেখতেছে আর হাসতেছে। এরপর নিজের রুমে চলে যায়। তখন কণার মা দেখতে পায় যে ফিরোজের কপাল দিয়ে অঝরে রক্ত পড়তেছে। এই আর মারিও না, দেখো রক্ত পড়তেছে কত। আমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করে, তারা ওকে আরো মজা দেখাই দিছি। এই নাও, আর একটিও মারবে না। যাও ব্যান্ডেজ নিয়ে আসো কর্নার রুম থেকে। তোমার নিজের ভাগ্নে, বুঝছো? হয়তো ভুল করেছে, তাই বলে এত মারতে হবে না। কণার মায়ের এমন কথা শুনে কণার বাবাও এবার থামে, আর মাথা ব্যান্ডেজ করার জন্য যখনই কণার রুমে ব্যান্ডেজ আনতে গেল, কণার বাবা তখন শুনতে পায় যে রাত 12টার পর আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। এই সব কিছু মিথ্যা অপবাদ তোমার জন্য দিয়েছি, কিন্তু সিয়াম আমার গলার মালা চুরি করার অপরাধ
অপবাদ ও দিয়েছে ফিরোজকে, যে মালা আমি তোমাকে দিয়েছি বিক্রি করার জন্য। পাগলিটা আমার, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধুমাত্র অনেক না, অনেকের থেকেও অনেক তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি আমি, বুঝছো? আই লাভ ইউ সিয়াম। আই লাভ ইউ টু মাই ডিয়ার গার্লফ্রেন্ড। আমি তোমাকে ভালোবাসি আমার প্রিয় বান্ধবী। আচ্ছা সোনা পাখি, ঠিক আছে, এখন ফোন রাখি, পরে কথা বলবো, কারণ যদি বাবা মা শুনতে পারে তো সমস্যা হবে। ঠিক আছে, ভালো থাকিও। এরপর কণা ফোন কেটে দেয় আর ভাবতে থাকে, ভালোই হয়েছে এই সময় আমাদের বাসায় ফিরোজ এসেছে, না হলে কেমনে কি করতাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় কণার বাবা রুমে আসে, এসেই বলে, কনা, ফিরোজের অনেক চোট পেয়েছে, ভীষণ রক্ত পড়তেছে, ওকে একটু মাথায় ব্যান্ডেজ করে দিবা, বায়োডিন আছে দাও তো। তখনই কণা জোরে বলে উঠে, বাবা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই ধর্ষককে আবার ব্যান্ডেজও করে দিবা? তখনই কণার বাবা কিছু বলতে গিয়ে আর বলে না, চুপচাপ বায়োডিন নিয়ে যায়। কণার বাবা চলে যাবার পরেই কণা মনে মনে বলতে থাকে, যাক বাবা, ভালোই হয়েছে সিয়ামের ফোনটি কেটে দিয়েছি, আর একটু হলে তো বাবা শুনেই ফেলতো। আর এইদিকে কণা জানে না যে সবকিছু তার বাবা শুনেছে, তবু কিছু বলেনি। না বলার কারণ আপনাদের পরে নিশ্চয়ই বলবো। এরপর কণার বাবা ফিরোজের কাছে এসে সুন্দর করে সবকিছু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ফিরোজও বুঝতেছে না কি হচ্ছে এইসব। যে মানুষটা একটু আগে অঝরে মারছিল, সে এখন এত যত্ন সহকারে এগুলো করতেছে। এখন ঠিক আছে, ভালো লাগতেছে ফিরোজ তোর? মামা, ভালো লাগতেছে। এই তুমি যাও একটু ভাত নিয়ে আসো। ঠিক আছে, যাইতেছি। এইদিকে কণার মাও ভাবতেছে যে মানুষটা মারতে মারতে শেষ করতে চেয়েছিল, কি এমন হলো আবার এত আদর করতেছে। এইদিকে ফিরোজের কাছেও সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছিল। কণার মা চলে যাওয়ার সাথে সাথে ফিরোজ তার মামার পা ধরে বলতে থাকে, মামা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর এমন কাজ কখনো করব না। আরে পাগল, ঠিক আছে বাসার, আমি মাফ করে দিয়েছি তোকে। সত্যি মামা, মাফ করে দিয়েছো? সত্যি মাফ করে দিয়েছি। এর ফাঁকেই কণার মা আসে ভাত নিয়ে। এরপর কণার বাবা নিজে হাতে করে ফিরোজকে খাইয়ে দিচ্ছে। এমন সময় কণা বাইরে আসে, সেই তো অবাক এইসব দেখে, কি হইতেছে এইসব। তখন কণা কাছে এসে বলে, ছি 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 বাবা, তুমি একে কোথায় পুলিশকে দিবে তা না করে একে নিজে হাতে খাওয়াই দিতেছো। তোমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করেছে, আর তুমি কি না। এ বলেই কণা ভাতের প্লেটটি ফেলে দেয়। এইসব সহ্য করতে আর না পেরে কণাকে ঠাস 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 করে 2টা থাপ্পড় দেয়। বাবা, তুমি এই চোর ধর্ষকের জন্য আমায় থাপ্পড় মারলে? তুমি আমার বাবা ভাবতে ঘৃণা হচ্ছে আমার। আর একটি কথা বললে আরো থাপ্পড় দেবো, যা রুমে যা। এইসব কিছু কণার মা দেখতেছে, কিন্তু ভয় কিছুই বলতে পারতেছে না। ফিরোজও বেশ অবাক হয়ে যায়, কারণ কোথায় মামা আমাকে মারবে তা না কণাকে মারতেছে। কত আদরের মেয়ে জীবনে দেখিনি, মারতে আজ এত জোরে মারলো। এসব ভাবতেছে, তখন কণার বাবা বলে উঠে, ফিরোজ, তোর বাবা মাকে ডাক, ফোন দিয়ে আসতে বলো এখনই। ফিরোজ বাবা মার কথা শুনে একটু ভয় পায়, কিন্তু কিছু করার নেই, ডাকতেই হবে। এরপর ফিরোজের বাবা মাকে ফোন করে ডাকে, যেন দুপুরের মধ্যেই চলে আসে। যা রুমে রেস্ট নি এখন, ফিরোজ তুই। এটা বলি কণার বাবা মা দুজনে চলে যায় ওদের রুমে। ফিরোজও রুমে এসে রেস্ট নেয় আর ভাবতে থাকে কি হবে এখন যদি বাবা মা এসব শুনতে পায়, তখন কি হবে। হাজারো চিন্তা ফিরোজের মাথায় ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, তোমার কি হলো কনার বাবা? তুমি এমন আচরণ তো কখনোই করনি, আজ কি এমন হলো? কনাকে মারলে তুমি? এরপর সবকিছু কণার বাবা খুলে বলে। এই সব কিছু শুনে যে কণার মাও অবাক হয়ে যায়, ভাবতেই পারে না কণা এমন হয়ে গিয়েছে। তুমি এখন কি করবা? তবে ফিরোজের বাবা মা আসুক আগে, তারপর দেখি কি করা যায়। এরপরই সবাই ফিরোজের বাবা মা আসার অপেক্ষা করতে থাকে। প্রায় বিকেল 5টার দিকে ফিরোজের বাবা মা আসে। এসেই দেখে ফিরোজের এমন অবস্থা। কি আমার ছেলেকে মেরেছে? হ্যাঁ, এত বড় সাহস? আফা আইসিস? আমি মেরেছি ফিরোজকে। কেন মেরেছিস ফিরোজকে এমন করে? তোর একটু হাত কাঁপলো না? আফা রাগ করিস না, আগে সবকিছু শোন। আচ্ছা বল, কি বলবি? এরপর কণার বাবা প্রথম থেকে সবকিছু বলতে থাকে। এই সব শুনে ফিরোজের মাও অবাক হয়ে যায়। ফিরোজ, আমি তোকে এই শিক্ষা দিয়েছি রে? হ্যাঁ মা,
আমাকে ক্ষমা করে দাও। আফা শোন, আমি চাই কি ফিরোজ আর কণার বিয়েটা দিতে, তুই কি বলিস? আমি আর কি বলবো, আমি চাই কণা আর ফিরোজের বিয়েটা হোক। এইসব কণা রুম থেকে শুনে বলে ওঠে, আমি ওকে বিয়ে করব না, ওর মতো কুৎসিত ছেলেকে আমি বিয়ে করব না। তোকে বিয়ে করতেই হবে, বুঝছিস? না, আমি আমার সারা জীবন গেলেও বিয়ে করব না। আমি কোনো কথা শুনতে চাই না, আজকেই বিয়ে হবে। না বাবা, তুমি এমন করতে পারো না। আমি কি করতে পারি না পারি সেটা তো ভালো করেই জানিস, ওকে? আমি কিন্তু মরে যাব বাবা তুমি এমন করলে। ঠিক আছে, বিয়ে করিও না, আমার সব সম্পত্তি ফিরোজের নামে লিখে দিতেছি। এই কথা শুনে কণা অবাক হয়ে যায়, কারণ এত সম্পত্তি বাবা ফিরোজকে দিবে। এই সব কিছু আমার ভাগ, তুমি ওকে দিবা কেন? তুমি যদি ফিরোজকে বিয়ে করো তবে তোমার নামে দেব। বাবার এমন কথায় কণা রাজি হয়ে যায়, কারণ কণা ভাবতেছে সব সম্পত্তি পেলেই ফিরোজকে ডিভোর্স দেবে। এই জন্য কণা রাজি হয়ে যায়। এরপর সবাই বিয়ের জন্য সবকিছু রেডি করে। ফিরোজ পরেছে তার প্রিয় রং কালো, তাই কালো পাঞ্জাবি। এদিকে কণা পরেছে লাল রঙের বেনারসি শাড়ি। কণাকে যখন সামনে আনা হলো, ফিরোজ কণাকে দেখে চোখ সরাতে পারতেছেন। এ যেন একটা পরী আকাশ থেকে নেমে আসলো। এরপর যখনই বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য কাজী আসলো, যখন কণাকে কাজী কবুল বলতে বলল, 3 বার কবুল বলবে এমন সময় সিয়াম চলে আসে। এই কোনা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাকে ছেড়ে কাকে বিয়ে করতেছো? এটা তোমার ভালোবাসা? বিশ্বাস করো সিয়াম, আমি তোমাকে ভালোবাসি। দেখতেই তো পাইতেছি কেমন ভালোবাসো। এই তোমাকে সব কিছু পরে বলবো আমি, প্লিজ আমাকে ভুল বোঝো না। চুপ করো, মিথ্যাবাদী কোথাকার। আজকের পর থেকে আর যোগাযোগ করবে না আমার সাথে। এটা বলেই সিয়াম চলে যায়। এমন ঘটনা ঘটবে কেউ বিশ্বাস করতেছে না। সিয়াম দাঁড়াও। কণার কোনো কথাই আর না শুনে সিয়াম চলে যায়। এই ছেলেটার জন্য এত কিছু করছিস, বাহ, খুব ভালো। তুই যে আমার সন্তান এটা ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। কণা ভাবতেছে কি করবে, কারণ যদি আজ ফিরোজকে বিয়ে করে তবে সিয়াম কখনো ক্ষমা করবে না কণাকে। কি হলো, কবুল বলো কণা। কবুল কবুল কবুল। কবুল বলেই কণা নিজের রুমে চলে যায়। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। এরপরে সবাই আলহামদুলিল্লাহ পড়ে। বাবা কিছু মনে করিও না, আমার মেয়েটি একটু রাগী কিন্তু অনেক ভালো। ও হয়তো একটু ভুল করেছে, একজনকে ভালোবেসে, তবে ঠিক হয়ে যাবে। কিছুদিন পরেই দেখিও বিয়ের আগে একটু ভুল করেছে মেয়েরা। এটা বলেই কণার বাবা চলে যায়। ফিরোজ বুঝতেছে না কি করবে, কি হচ্ছে এইসব তার সাথে। সবকিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। ফিরোজ এসব ভাবতেছে, এমন সময় কণার মা এসে বলে, ফিরোজ বাবা, রুমে যাও, কণা তোমার জন্য অপেক্ষা করতেছে। এরপর ফিরোজ তার কথা মতো রুমে চলে যায়। কিন্তু ফিরোজ রুমে এসেই দেখে যে কণা রুমে নেই, পালিয়ে গিয়েছে কণা। হয়তোবা ওয়াশরুমে আছে এটা মনে করেই বসে আছে। 10 মিনিট হয়ে গেল কিন্তু কণার রুমে আসার কোনো কথাই নেই। কি হলো আবার এটা ভেবেই ফিরোজ ওয়াশরুমে চলে যায়। অবাক কাণ্ড সেখানেও নেই। তখন ফিরোজ কোনো উপায় না পেয়ে সবাইকে ডাক দেয়, মামা মামি তোমরা কোথায়? কণা তো রুমে নেই। ফিরোজের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কণা কোথায় গেল। কি বলিস? কথা রুমে নেই মানে? মামা কণার রুমে নেই, ও পালিয়েছে মনে হয় আমাদের বোকা বানিয়ে। না, এমনটা হতে পারে না। ওয়েট কর, আগে কণাকে ফোন দেই। এরপর কণার বাবা ফোন দেয়, কিন্তু কণা ফোন রিসিভ করে না। সবাই এখন দুশ্চিন্তা করতেছে, কারণ কণার কিছু হলো না তো আবার। মামা আপনার মেয়ে এই জানালা দিয়ে পালিয়েছে দেখো। এরপর সবাই দেখে সত্যি তো, কারণ জানালা দেখে বোঝা যাইতেছে। এদিকে কণা কবুল বলে রুমে এসে জানালা খুলে পালিয়ে যায় সিয়ামের উদ্দেশ্যে। কণা পালিয়ে এসে সিয়ামকে খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। যেখানে যেখানে থাকার কথা কোথাও পাইতেছে না। ফোনটাও অফ সিয়ামের। এমন অবস্থায় কি করবে কণা বুঝতেছে না। তখনই মনে পড়লো সিয়ামের ফোনের লোকেশন ট্র্যাক করতে হবে, তবেই পাবো। এরপর কণা সিয়ামের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। কণার এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সিয়ামের কাছে চলে যায়। ফোনের লোকেশন অনুযায়ী এসে দেখে এটা তো একটি মদের বার, কিন্তু সিয়াম এখানে কি করতেছে? কণা এটা বুঝতে পারে না। কণা কোনো কথা না বলে সোজা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সিয়ামকে খুঁজে পায় না। তখন কণা একটি লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই দেখেন তো এই ছেলেটা কি এখানে দেখেছেন? ফোন থেকে ফটো বের করে দেখালো লোকটিকে। ও, এ তো আমাদের এখানকার নিয়মিত কাস্টমার শ্যাম ভাই। নিয়মিত মানে?
নিয়মিত মানে প্রতিদিন আসে এখানে মেয়ে নেই, এসে ফুর্তি করে চলে যায়। কি বলতেছেন এইসব? আপনার মাথা ঠিক আছে তো? অবশ্যই আছে, ঠিক আপনার মনে হয় ঠিক নাই। আমার কথা বিশ্বাস না হলে একটু সামনে গিয়ে নিজেই দেখুন। কণা লোকটির সাথে আর কোনো কথা না বলে সোজা সামনে যায়। গিয়ে দেখে যে সত্যিই তো মেয়ে নিয়ে আনন্দ করতেছে সিয়াম। কণার সামনে না গিয়ে মুখে একটু ওড়না জড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করতেছে। সিয়াম, তোমার নাকি জিএফ এর বিয়ে হলো আজ, তুমি তবুও বাড়াইছো? এইরকম কত মেয়ে এলো আর গেল, এদের এইসব আমি করি না। তবুও তুমি তো ভালোবাসতা। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি তোর বাবার টাকা পয়সা সবকিছু হাতাইতে চেয়েছিলাম, কিন্তু হলো না। কি হলো? এইসব অনেক টাকা নাকি? অনেক টাকা। আমি টাকাকে ভালোবাসি, কোনাকে না। বুঝছো ডার্লিং? বুঝছি। সিয়ামের এমন কথা শুনে কণা মনে হয় আকাশ থেকে মাটিতে পড়ল। কি বলতেছে এসব সিয়াম? আর একটু ওয়েট না করে সোজা সিয়ামের সামনে যায় কণা। সিয়াম কণাকে এখানেই দেখেই অবাক। আরে কনা, তুমি এখানে কি করতে এসেছো? আর কেমনে জানলে আমি এখানে? আই লাভ ইউ কনা। যখনই আই লাভ ইউ কথাটি শুনেছে কণা, তখনই ঠাস করে 2টি থাপ্পড় দেয় সিয়ামকে। তোর ওই মুখে আমি আই লাভ ইউ শুনতে চাই না, বুঝেছিস? তুই একটু টাকার লোভী। আমাকে ভালোবাসিস না, আমার বাবার টাকাকে ভালোবাসিস। আরে না পাগলি, আমি তোমাকে ভালোবাসি। চুপ, মিথ্যাবাদী একটা। সত্যি জান। তোর মুখে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোদের সব কথা শুনে ফেলেছি। আরে না, আমি ওকে সব মিথ্যে বলেছি। চুপ থাক কুত্তা। তোর জন্য কি করি নাই বল? বাবা মাকে কষ্ট দিছি, নিজের টাকা পয়সা তোকে দিছি, নিজের গলার মালা বিক্রি করে দিয়েছি। বল কি দেই নাই? তোর জন্য একটি ভালো ছেলেকে ধর্ষক বানাইছি। তোর জন্য সবার সামনে অপমানিত হয়েছি আমি। ওই ছেলেটাকে অপমান করেছি আমি। তোর জন্য এই বিয়ে থেকে পালিয়ে এসেছি। আর সে তুই কি না বারে অন্য মেয়ে নিয়ে আনন্দ করতেছিস? বাহ, খুব ভালো। এই সব দেখার আগে আল্লাহ কেন আমার মৃত্যু করলো না? বিশ্বাস করো, আমি তোকে আর বিশ্বাস করতে পারবো না। ভালো থাকিস, আমার সাথে আর যোগাযোগ করবি না। এটা বলেই কণা বাহিরে চলে আসে। কি করবে এখন কণা, এটা ভাবতে ভাবতেই ক্লান্ত। সবকিছু চিন্তা দূর করে কথা আবার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর কণা বাসায় এসে কলিং বেল বাজায়। কণার বাবা হতাশা বুকে নিয়ে দরজা খুলেই দেখে কণা। কণামা, তুই কোথায় গিয়েছিলি বল? তোর জন্য কত চিন্তা হচ্ছিল জানিস? তোর মা তো কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে যাচ্ছে। তুই আমাদের বলে যাবি না, ফোনটাও রিসিভ করিস নাই। এইসব শুনে কণা তার বাবার পা ধরে কান্না করে আর বলে, বাবা, আমাকে মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। তোমরা যা বলবে তাই করব আমি। আরে পাগলি, কাঁদিস না। আমি জানি তো আমার মেয়ে আমার অবাধ্য হতে পারে না। বাবা। কণাকে দেখে সবার মনে যেন একটি শান্তি চলে এলো। আচ্ছা বাবা, ফিরোজ কি চলে গিয়েছে? না, তোর রুমেই বসে আছে মন খারাপ করে। আচ্ছা, তবে আমি উপরে যাই বাবা। যা। তোকে কিন্তু সত্যি ফিরোজ অনেক ভালোবাসে রে। বাবার মুখে এমন কথা শুনে কণা লজ্জা পেয়ে দৌড়ে রুমে আসে। এসে দেখে যে ফিরোজ জানালার পাশে বসে আছে। কোনো কথা না বলেই পেছন থেকে ফিরোজের কাঁধে হাত রাখে। তখনই ফিরোজ পিছনে ফিরে দেখে কণা। কণা, তুমি কখন আসলে? একটু আগে আসলাম। কাঁদতেছো কেন? ফিরোজ চোখ দুটি মুছে বলে, কই না তো, কেন কাঁদবো? আমি জানি আমাকে ভালোবাসিস, তবে তোকে মেনে নিতে পারবো কিনা পারবো জানি না, তবে ছেড়ে যাব না। চল ঘুমাবি এখন। ফিরোজা কোনো কথা না বলে সোজা গিয়ে শুয়ে পড়ে কণার কথা মতো। একটু পর কণাও এসে শুয়ে পড়ে, কিন্তু একটি কোল বালিশ নিয়ে আসে কণা, এসেই মাঝখানে রাখে। এই এরিয়া পার হবে না। ঠিক আছে, পার হব না। এখন ঘুমাও। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফিরোজ একটু সকালেই উঠে, কারণ নামাজ পড়ে তো তাই। ফিরোজ উঠে দেখে কণার 104 ডিগ্রি জ্বর। কণা ফিরোজ ফজরে নামাজ পড়তে উঠে দেখে কণা কাঁপতেছে আর ভীষণ পরিমাণে ঘামতেছে। এটা দেখে ফিরোজ একটু কণার কপালে হাত দেয় আর দেখে যে কণার ভীষণ জ্বর এসেছে। কণার এমন অবস্থা দেখে ফিরোজ সাথে সাথেই ফোন করে ডাক্তারকে। আসসালামু আলাইকুম, ডাক্তার বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার বলতেছি। কিছু হয়েছে কি? হয়েছে।
আমার স্ত্রীর ভীষণ জ্বর, কি করব এখন? আপনাকে খুব প্রয়োজন এখন। আমি তো একটু বাইরে আছি, আমার যাইতে যাইতে সকাল 10টা বাজবে। আপনার রুমে কি জ্বর মাপার যন্ত্র নেই? ওয়েট, দেখতেছি। এরপর ফিরোজ জ্বর মাপবে, কিন্তু যন্ত্র আছে কিনা সেটা জানে না। তখনই ফিরোজের মনে, কণার রুমে তো অনেক কিছুই আছে, ওষুধ আবার ব্যান্ডেজ হয়তো বা এটাও থাকতে পারে। তাই ফিরোজ খুঁজতে থাকে, তন্ন তন্ন করে সবকিছু খোঁজার পরে অবশেষে খুঁজে পায়। ডাক্তার, খুঁজে পেয়েছি। তবে জ্বরটা মেপে আমাকে জানান। এরপর ফিরোজ ডাক্তারের কথা মতো জ্বর মেপে দেখে যে 104 ডিগ্রি জ্বর। এত জ্বর দেখে ফিরোজ অবাক। তখনই আবার ডাক্তারকে ফোন করে। হ্যালো ডাক্তার, 104 ডিগ্রি জ্বর, এখন কি করব? বাবা, এত জ্বর এসেছে? শুনেন, একটা কথা বলি, আপনি জ্বরপুরটাই লাগান কপালে, দেখবেন কমে আসবে জ্বর। ঠিক আছে ডাক্তার। আরেকটি কথা, যদি জ্বর না কমে তবে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, দেখবেন কমে এসেছে জ্বর। অনেকে বলতে পারেন সহবাস করলে কি জ্বর কমে? আমি বলবো হ্যাঁ, কারণ হাদিসেও আছে স্বামী যত নিকট স্থলে স্ত্রী থাকবে ততই রোগমুক্ত থাকবে। ডাক্তারের এমন কথা শুনে ফিরোজ থমকে যায়, কারণ এই মেয়ে তো আমাকে দেখতেই পারে না। যদি আবার এমন করি, না জানি কি হবে। কিন্তু ডাক্তার। কোনো কিন্তু নেই, আমি যা বলেছি তাই। এরপর ডাক্তার ফোন কেটে দিয়ে ফিরোজ জলপট্টি নিয়ে আসে। এরপর শুরু হলো এই ঘুরা দেওয়া। কিন্তু এত জলপট্টি দেবার পরেও কেন জানি কণার জ্বর কমতেছে না। তখনই ফিরোজের ডাক্তারের কথা মনে পড়ে। সত্যি কি এমন করলে ভালো হবে কণা? যদি ভালো না হয় তবে তো কণার সাথে খুব খারাপ হবে। হাজারো চিন্তা মাথায় নিয়ে ফিরোজ কণার কাছে যায়। কণাকে জড়িয়ে ধরার সাথে সাথে আশ্চর্যভাবে কণাও জড়িয়ে ধরে। ফিরোজ কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাইতেছে না। ফিরোজ কণার দিকে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর মায়াবী মুখ, কতই না সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। এমন সময় দেখে যে কণার ঠোঁট দুটি কাঁপতেছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি। এমন অবস্থা দেখে ফিরোজ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কণার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আপন মনে কণার ঠোঁট দুটি নিজের করে নেয়। কণাও সায় দেয় ফিরোজকে। ফিরোজকে কাছে পেয়ে কণা যেন আরো নিজেকে বিলিয়ে দিতেছে। এখানে ফিরোজ বুঝতে পারে যে কণার কোনো প্রকার বর্তমান সেন্স নেই, তাই এমন করতেছে। এরপর ফিরোজ কিছুক্ষণ না ভেবেই কণার শরীরের সব পোশাক খুলে ফেলে আর মাথা থেকে সব চিন্তা দূর করে কণার সাথে সহবাস করে। এতে কণাও কোনো বাধা দিল না, বরং আরো সাপোর্ট করলো। এইভাবে প্রায় কিছুক্ষণ মেলা মেশার পরে ফিরোজ উঠে পড়ে। গোসল করে এসে ফিরোজ আবার কণার শরীরের পোশাক চেঞ্জ করে দেয় এবং জলপট্টি দিতে থাকে। প্রায় 20 মিনিট পর আবার জ্বর মেপে দেখে যে কণার জ্বর স্বাভাবিক এসে গিয়েছে। এখানে সবাই ভাবতেছেন ফিরোজ কেন বাসায় কাউকে কিছু বললো না কেন। আসলে সবাই কি ভাববে যে বাসর করেই জ্বর বাঁচাইছে। আবার লজ্জাজনক একটি কথা এর জন্য জানেন। ফিরোজের মনে অনেক ভয় ঢুকে গেল, এখন যদি কণা এইসব কিছু জানতে পারে তবে কি হবে। এরপর ফিরোজ দেখে নামাজের এখনো সময় আছে, তাই ওযু করে এসে নামাজে বসে পড়ে। নামাজে বসে ফিরোজ আল্লাহর কাছে কণার জন্য দোয়া করে, যাতে করে আল্লাহ কণার মনের সব ভুল মুছে দেয়, কণা যেন সুস্থ থাকে। নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যায় ফিরোজ। তখনই কণার উঠার শব্দ পায় কণা। ফিরোজ সোজা কণার কাছে এসে বলে, এই তুমি অসুস্থ, শুয়ে থাকো। না, আমি ঠিক আছি। আর আমি অসুস্থ আপনি জানলেন কেমনে? হ্যাঁ, তোমার ভীষণ জ্বর এসেছিল। কি আমার জ্বর এসেছিল? নেশা করেছেন নাকি সকাল সকাল? সত্যি বলতেছি। সরেন, আমি ওয়াশরুমে যাব। এরপর ফিরোজ সরে যায়, কিন্তু কণা বিছানা থেকে উঠবে কেমন কেমন জানি মনে হচ্ছে। তার পরনে যে শাড়ি ছিল এটা মনে নেই কণার। ওয়াশরুমে এসে মনে হলো কণার পরনে তো শাড়ি ছিল, এখন নেই মানে। তখন কণার মাথায় রাগ উঠে যায়। ওয়াশরুম থেকে এসেই আমার পরনে যে শাড়ি ছিল সেই শাড়ি কোথায় গেল? কি হয়েছে? ফিরোজ কি বলবে ভেবে পাইতেছিল না। এরপর সব বলতে থাকে কণাকে, এর জন্য আমি তোমার সবকিছু চেঞ্জ করে দিয়েছি। এই কথাটি শুনে কণা কোনো কথা না বলেই ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ফিরোজের গালে। তোর মন মানসিকতা এত নিচে, আমাকে নষ্ট করলে এইভাবে? আমাকে বলতে আমি নিজেই তোকে বিলিয়ে দিতাম। বিশ্বাস করো, কোনো প্রকার তোমার জ্বর কমতেছিল না, তাই এমন করতে বাধ্য হয়েছি। চুপ কর, কোনো কথা বলবি না। তোকে চেনা শেষ আমার। তুই কেমন মানুষ, ছি ছি ছি। আমি তো সময় চাইছিলাম তোর কাছে, আর তুই কি না। আমি সত্যি এমন ভেবে করি নাই, তোমাকে সুস্থ করার জন্য করেছি। কই, আমি তো অসুস্থ না, এখন সুস্থ আছি। এখন সুস্থ হয়েছো? এই চুপ কর, বেয়াদব কোথাকার। এই জন্যে বলি আমার কষ্ট হচ্ছে কেন চলাচল করতে। এসব বলে কণা যখনই বিছানায় আবার শুতে যাবে তখন দেখে যে পুরো বিছানা
রক্তে হাহাকার করতেছে। বাহ, খুব ভালো, এত কষ্ট আমাকে দেওয়ার জন্য। ফিরোজ আর কোনো কথা না বলেই বাইরে চলে আসে। কি বলবে কনাকে? সত্যি কথা বলতেছে, বিশ্বাস করতেছে না। এরপর সকাল 10টায় ডাক্তার চলে আসে। সেই বলল, রুগী কি এখন সুস্থ হয়েছে? ডাক্তার এমন কথা শুনে সবাই অবাক, কারণ এখানে আবার রোগীকে। তখনই কনার বাবা বলে ওঠে, রুগী সুস্থ মানে এখানে আবার কে রুগী? না, এই বাসা থেকে তো ফোন দেওয়া হয়েছিল, একজন মহিলার খুব জ্বর হয়েছে। না ডাক্তার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা সবাই সুস্থ আছি। এসব কথা আবার কণা শুনছিল। খাবার টেবিল থেকে অন্যদিকে ফিরোজ একটু কাজের জন্য বাইরে গেছে, তাই কেউ জানে না ডাক্তার কে ডেকেছে কে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কেউ অসুস্থ হলে বলবেন, আমি আসবো। ঠিক আছে ডাক্তার। এরপর কণা একটু বিশ্বাস করতেছিল ফিরোজের কথা, কিন্তু কথা হলো ও আমাকে না জানিয়ে আমার এত বড় সর্বনাশ করলো কেন। এরপর এভাবেই দিন যেতে লাগলো। ফিরোজ এখন কণার বাবার ব্যবসা দেখাশোনা করে। কণা ঠিক আগের মতোই আছে, ফিরোজকে অবিশ্বাস করে। একদিন রাতে ফিরোজ বেলি ফুলের মালা নিয়ে বাসায় আসে। এসে রুমে ঢুকবে এমন সময় দেখে কণা কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমি তোমাকে বলছি না আমাকে ফোন দিবে না? অবশ্যই ফোন দিব আমি। এর মধ্যেই কণা ফিরোজকে দেখে ফোন কেটে দেয়। এই যে তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে এসেছি, অনেক পছন্দ নাকি? জি না, আমি এইসব পছন্দ করি না, আপনি আর এইসব কিছু আনবেন না। ফিরোজ মাথা নিচু করে বলল, ঠিক আছে, আনবো না। আর হ্যাঁ, কাল আমার কিছু বন্ধু বান্ধবী আসবে, ওদের জন্য একটু বাজার করবেন কাল। ঠিক আছে, সমস্যা নেই। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন ফিরোজ বাজার করে নিয়ে আসে অনেক, রান্না করাও হয় সবার জন্য। এর মধ্যেই সবাই চলে আসে। কেমন আছিস কণা? এমন হয়ে গিয়েছিস কেন? আর দুলাভাই কই রে? আমি ঠিক আছি, ভিতরে আয়। তখনই ফিরোজ চলে আসে কণার সামনে। আচ্ছা কণা, কতজন আসলো লোক একটু বলবা? তাদের লোকের ভিত্তি করে পোলাও রান্না হবে। তখনই একজন বলে উঠে, কি রে কণা, এটা তোর বর নাকি? আরে, এটা তো চাকর আমাদের বাসার। বাবা, তোর বাসার চাকরও দেখি খুব স্মার্ট আর সুন্দর। এমন চাকর কোথায় পেলি? এই কি বলিস এসব তুই? হ্যাঁ, শেষ পর্যন্ত কাজের চাকরকে পছন্দ করলি? সত্যি রে, অনেক সুন্দর আছে। ফিরোজ, তুই এখান থেকে যা, আমাদের ডিস্টার্ব করিস না, বুঝলি? আমার বন্ধু বান্ধবী মিলে মোট 12 জন এসেছে, এদের জন্য রান্না কর গিয়ে। কণা যে এমন ভাবে সবার সামনে ফিরোজকে অপমান করবে সত্যি ফিরোজ বুঝতে পারেনি। নিজের স্বামীকে যে মেয়ে চাকর পরিচয় দেয়, সে যাই হোক কখনো বউ হতে পারে না। এইসব ভাবতেছে আর ফিরোজ যাইতেছে। অন্যদিকে কণাও তার বন্ধু বান্ধবীরা সবাই মজা মাস্তি করতেছে, কেউ বা নাচতেছে, আবার কেউ গাইতেছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। এদিকে সবার অনেক খিদে পেয়েছে, কিন্তু খাবার আসতেছে না। তাই কণা ফিরোজকে ডাক দেয়। ফিরোজ, এই ফিরোজ, কি রে, এখনো রান্না হয়নি? এত সময় লাগে রান্না করতে? আপামনি, রান্না হতে আর একটু সময় লাগবে, ধৈর্য ধরুন না একটু। ফিরোজের মুখে আপামনি ডাকটা শুনে কেমন জানি বুকটা চিনচিন করে উঠে কণার। তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে আপা। এই বলে আবার ফিরোজ রান্নাঘরে গিয়ে বাবুর্চির কাছে কাজে লেগে পড়ে। প্রায় আরো 20 মিনিট পর খাবার রেডি হয়। তখন ফিরোজ এসে বলে, সবাই টেবিলে বসেন, রান্না হয়েছে, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, যা নিয়ে আয়। এরপর ফিরোজ সবার জন্য খাবার নিয়ে আসে। সবাই বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। খাবার খেতে খেতে ওর বান্ধবীরা বলে, বাহ কণা, তোদের বাসার চাকর যেমন সুন্দর, খাবারও কিন্তু ঠিক তেমনই সুন্দর করেছে। বেশি করে খা। সবাই যখন খাচ্ছিল তখন ফিরোজ পানি নিয়ে গিয়ে একটু পানি একটি মেয়ের গায়ে পড়ে যায়। তখনই মেয়েটি বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারিস না? জানিস কত দামি এই পোশাক আমার? বলে একটি থাপ্পড় বসিয়ে দেয় ফিরোজের গালে। এসব কিছু করা দেখছিল, কিন্তু কোনো প্রতিবাদই করল না। আপা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন প্লিজ। তোরা ছোট লোকেরা এমনই, প্রথমে ভুল করবি, পরে ক্ষমা চাইবি। কণার কথা থামিয়ে দিয়ে বলে, এই, তুই ভিতরে যা, আমাদের কি লাগবে আমরা নিজেই নিয়ে খাবো। এত কিছুর পরেও ফিরোজ কিছুটি বলে না, কারণ ফিরোজ যে কণাকে অসম্ভব ভালোবাসে। তার হাজারো অবহেলার পরেও সবকিছু মুখ বুজে সয়ে যায়। এরপরে সবাই যখন চলে যায়, কণা রুমে আসা মাত্রই ফিরোজ বলে ওঠে, আমি কি তোমার বাসার চাকর কণা? হ্যাঁ, অবশ্যই চাকর। ঘর জামাইয়ের মতো থাকিস, আমার বাবার টাকায় খাস, তুই চাকর না? ও ঠিক বলেছ, আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা। ভেবেছিলাম তুমি ভালো হবে, কিন্তু না। আমি কেমন আছি না আছি সেটা তোকে ভাবতে হবে না।
এইভাবে ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে। রাত ঠিক যখন 12টা বাজে ফিরোজ উঠে কণাকে ডাকতে থাকে। কণা, এই কণা ওঠো। আমার ঘুমে ডিস্টার্ব করিস না ফিরোজ, ঘুমাও। কে শুনে কার কথা? এই ওঠো না প্লিজ কণা, প্লিজ ওঠো। আমার কিন্তু এবার রাগ উঠতেছে। এবার ফিরোজ একটু শরীর হাত দিয়ে ডাক দেয়, তোমার জন্য সারপ্রাইজ আছে, ওঠো। তখনই কণা ঘুম থেকে উঠে কোনো কথা না শুনে আগে ফিরোজকে থাপ্পড় বসিয়ে দেয়। তোকে বলছি না আমাকে ডাকবি না, আর তোর সাহস বেড়ে গেছে, হ্যাঁ? আমার শরীরে হাত দিস। ফিরোজ বলে ওঠে, হ্যাপি বার্থডে কণা, দোয়া করি তোমার জীবনটা মধুময় ও সুখের হয়ে উঠুক, আল্লাহ তোমাকে সুস্থ ও সবল রাখুক, আর এই নাও তোমার গিফট। এটা বলে ফিরোজ একটি গলার মালা উপহার দেয় কণাকে। এসব দেখে কণা অবাক হয়ে যায়, কারণ আজ যে কণার জন্মদিন তারই মনে নাই, কিন্তু ফিরোজ মনে রেখেছে। এসব ভাবতেছে এমন সময় আবার ফিরোজ বলে ওঠে,